মানে আমার শুরু থেকে একটা ব্যাপার ছিল যে আমি কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা কম বলব। কিন্তু একটা জিনিস হয় কি যে একটা স্রোতের ভিতরে ঢুকে গেলে ওই কথা রাখাটা একটু কঠিন হয়। বিশেষ করে জীবনের একটা বড় সময় রিপোর্টিং নিয়ে কাটাচ্ছি তো, ফলে কন্টেম্পোরারি ইস্যু ইদানিং চলে আসতেছে। বিশেষত বিপিএল শুরু হওয়ার পরে এটা এভয়েড করতে পারতেছিলাম। তবে এইখানেও আমি নিজের কাছে একটা প্রমিস করছিলাম যে আমি মূলত আমাদের ক্রিকেটারদের নিয়ে কথা বলব। এর মাঝখানে দেশের বাইরের অনেকে ভালো পারফর্ম করতেছেন। কিন্তু যেরকম পারফরম্যান্স দেখতেছি আমার মনে হয় না যে আসলে ওই লেভেলের পারফরম্যান্স যেটা নিয়ে কথা বলা দরকার। আমাদের খেলোয়াড়রা ওরকম করলে আমি কথা বলব। কিন্তু বাইরের কেউ ওরকম মানে মিডিওকর বা হায়ার মিডিওকর পারফরম্যান্স করবে সেটা নিয়ে কথা বলাটা খুব জরুরি না। আজকেও বলা যেত, আজকে আবু হায়দার রনি ওই অল্প কয়টা বলে যে ৩ টা ছক্কা মারছে সেটা নিয়ে কথা বলা যেত। কথা বলা যেত অঙ্কনরে নিয়ে। অঙ্কন আগের ইনিংসটায় যে বিধ্বংসী ব্যাটিং করছে সেটার একটু হলেও ধারাবাহিকতা ধরে রাখছে। কিন্তু মূলত আজকের মনোযোগটা কেড়ে নিছে ১ম ইনিংসে উসমান খান। পাকিস্তানের যাযাবর ক্রিকেটার, মানে সিকিউরিটি গার্ডের থেকে শুরু করে এমন কোনো কাজ নাই জীবনে করে নাই। শেষ পর্যন্ত আবার পাকিস্তানে এসে থিতু হয়েছে। এই ছেলেটার লাইফ স্টোরিটা একটু বলতে চাই এবং এই ছেলেটা যে এখনো ইন্টারন্যাশনালে কেন সাকসেস পাচ্ছে না সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। উসমান আমাদের বিপিএল এর জন্য খুব অপরিচিত কোনো লোক না। সে অলরেডি এর আগেও বিপিএল এ এই চিটাগাং দলেরই খেলে গেছে। তখন অবশ্য চিটাগাংয়ের নাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছিল। সে নাম যাই থাক, চট্টগ্রামের হয়ে খেলছে এবং ইন্টারেস্টিংলি চট্টগ্রামের হয়ে খেলতে এসেই সে তার ক্যারিয়ারের ১ম সেঞ্চুরিটা করছে। ফলে উসমান আমাদের জন্য মোটামুটি পরিচিত নাম। এই নিয়ে দ্বিতীয়বার বিপিএল খেলতে আসলো। উসমান আমার কাছে গুরুত্বটা পাইছে হচ্ছে তার অ্যাপ্রোচের জন্য। এবং গতকালকে যে ব্যাটিং করতেছিল ওইটার একটা সময় ও হচ্ছে হেলমেট ছাড়া ব্যাট করতেছিল। আজকাল কিন্তু হেলমেট, ক্যাপ কিচ্ছু ছাড়া ব্যাটিং করতে দেখা খুব কঠিন। বিশেষত লিমিটেড ওভার ক্রিকেটে। কারণ খুব অল্প সময়ের জন্য তো স্পিন অ্যাটাক আসে এবং ব্লেন্ডিং হতে থাকে অ্যাটাকটা। পেস আসে, স্পিন আসে, একটা মিক্সিং থাকে। ফলে কেউ আর হেলমেট পুরোপুরি খুলে ব্যাটিং আজকাল করে না। ইভেন টেস্টেও দেখি না সেরকম। আমরা যে জামানার দর্শক আমরা মূলত হেলমেট খোলা ব্যাটিং দেখতে অভ্যস্ত ছিলাম। একেবারে হেলমেটের আগের যুগের দর্শক না। কিন্তু 90s বা ২০০০ সাল পড়ার পরেও একটা ট্র্যাডিশন ছিল যে মিডল ওভারগুলোতে, ওয়ানডেতেও, টেস্টে তো বটেই, ওয়ানডেতেও মিডল ওভারগুলোতে হেলমেট ছাড়া কেউ ক্যাপ পরে, কেউ রিচি রিচার্ডসনের মতো বারান্দাওয়ালা হ্যাট পরে, যেটাকে আমরা ক্রিকেট হ্যাট বলে চিনতাম, এগুলো পরে ব্যাট করতেন। আবার ভিভ রিচার্ডসের মতো কেউ কেউ, যেটা আমাদের স্মৃতিতে সবচেয়ে বেশি কাজ করে, একদম কিচ্ছু না পরে ব্যাট করতেন। ওকে দেখে মানে আমি একদম হাত জোড় করে বলতেছি কোনোভাবেই ভিভের সঙ্গে মিলাচ্ছি না। কিন্তু ওর ওই যে আছে না একটা গার্সি শরীর, মানে সন্ডা পান্ডা একটা ব্যাপার আছে উসমানের ভিতরে। ওইটা আর হচ্ছে দেখি ক্যাপ ছাড়া হেলমেট ছাড়া ব্যাট করতেছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম পুল করে দুটো ছক্কা মারছে। পুরো ব্যাপারটাই একটা গ্লিমস তৈরি হলো যে বিভ মনে হয়, মানে আবারও বলি যে কোনোভাবে বিভের সঙ্গে তুলনা করতেছে না, বিভের সঙ্গে তো পৃথিবীর কারো তুলনা হয় না। কিন্তু ওই একটা ইমপ্রেশন তৈরি হলো। তখন মনে হলো যে ছেলেটাকে নিয়ে একটু বলা যাক। কিন্তু সেই খোঁজ খবর নিতে গিয়ে দেখি ওই এমনিতেই এই যে ইনিংসটা খেলছে এটা বাদ দিলেও গল্প করার মতো ক্যারেক্টার। আজকে ১২৩ রানের ইনিংস খেলছে, ১৩টা ৪ মারছে, ৬টা ছক্কা মারছে। এটা তাকে আসলে ঠিক চিনায় না। যেটা বললাম ক্যারেক্টারের কথা। উসমানের জন্ম হচ্ছে শিয়ালকোটের একদম প্রান্তিক একটা জেলায়, শেখপুরা নামে একটা জেলায়। ও ওখানেই ক্রিকেট খেলতো এবং ওখানেই বেশ মারকুটে হিসাবে পরিচিত ছিল। শিয়ালকোট শহরে যখন আসলো তখন ওর পরিচিতি তৈরি হয়ে গেল যে ও খুব পিটায় খেলতে পারে। তখন একেবারে বাচ্চা ছেলে। তখন ওর ধারণা ছিল এবং ওর বড় ভাই মূলত ওকে ধারণাটা দিচ্ছিলেন যে করাচিতে না গেলে তুই টপ লেভেলে যেতে পারবি না। তো ও করাচিতে চলে আসলো। করাচিতে আসার পরপরই যে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওকে ১ম যে ক্লাবটা নিল করাচিতে, ওই ক্লাবটার ক্যাপ্টেন তখন হচ্ছে সরফরাজ আহমেদ। ও তখন হচ্ছে কিপার ব্যাটসম্যান। সরফরাজের আন্ডারেই যেহেতু খেলতেছে এবং ওর ওই অ্যাপ্রোচটা ওই যে যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, ওই জিনিসটা সরফরাজরেও খুব মুগ্ধ করে। সরফরাজ পরে ওকে প্রমোট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এর মধ্যে মঈন খান, আপনাদের মঈন খানের কথা মনে আছে, সেও কিপার ব্যাটসম্যান। সব গল্প বলতেছি কিপার ব্যাটসম্যানদের নাম চলে আসতেছে। মঈন আজও পর্যন্ত আমার দেখা সবচেয়ে ভালো স্লগ সুইপার। তো সেই জিনিসটা ওর ভিতরে ঢুকছে মনে হয়। যাই হোক, ও মঈন খানের সঙ্গে তার খেলার সুযোগ পায় না। মঈন খানের ওখানে একটা একাডেমি আছে করাচিতে। ও ২০১২ সালে যখন করাচিতে খেলা শুরু করলো ওই বছরই মঈনের একাডেমি একটা টুর্নামেন্ট আয়োজন করলো। ৮ দলীয় বা ১০ দলীয় টুর্নামেন্ট ছিল, মূলত শর্টার ফরম্যাটের টুর্নামেন্ট। ওইখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল ও। এবং সম্ভবত ২০০+ স্ট্রাইক রেটে ৭০০-র উপরে রান করছিল। ওইটা মোটামুটি ওর একটা পরিচিতি এনে দিছিল। এরপরে
করাচিতে বেশ কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলার পরে, ক্লাব ক্রিকেট খেলার পরে ১৭-১৮ মৌসুমে ওর কায়েদে আজম ট্রফিতে অভিষেক হয়ে যায়। এখন এই পর্যন্ত গল্পটা আপনার শুনতে স্বাভাবিক মনে হবে যে একটা ছেলে সেই শেখপুরা থেকে শিয়ালকোট আসছে, শিয়ালকোট থেকে করাচি আসছে, এসে ক্লাব ক্রিকেটে ভালো করছে, তারপরে সে কায়েদে আজম ট্রফিতে মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু করছে। কিন্তু এই সময় ও একটু অস্থির হয়ে যায়। ও পরে একটা ইন্টারভিউতে বলতেছিল যে ওর মনে হচ্ছিল ওর যে পজিশনটা ন্যাশনাল টিমে, ওই পজিশনটার জন্য আসলে অনেক ফাইটার। ও ওপেনার কাম উইকেট কিপার ব্যাটসম্যান। ফলে ওর মনে হচ্ছিল ও ঠিক নিরাপদ না। ও ফলে যেটা করলো, ও হচ্ছে পাড়ি জমালো ২০২০ সালে আরব আমিরাতে। আরব আমিরাতের আজমান শহরে চলে গেল এবং এই শুরু হলো ওর ওই যাযাবর বৃত্তি। মানে আজকে গ্যাস স্টেশনে চাকরি করে, কালকে গ্যাস সরবরাহকারী একটা প্রতিষ্ঠানের পারচেজ ডিপার্টমেন্টে চাকরি করে। শেষ পর্যন্ত সে সিকিউরিটি গার্ডের চাকরি করছে। সিকিউরিটি গার্ড হিসেবে লম্বা ১ বছর কাজ করছে। এই পুরোটা করছে ও আরব আমিরাতে সেটেলড হওয়ার জন্য। এবং সেই সময় সে যেটা করছে আরব আমিরাতে রিয়েলিটি হচ্ছে আরব আমিরাতের ক্রিকেট চলে হচ্ছে ভারত পাকিস্তানের এই ধরনের উদ্বাস্তু ক্রিকেটারদের দিয়ে, যারা আর কি মনে করে যে তাদের ভারত বা পাকিস্তানে খুব একটা আর ভবিষ্যৎ নাই, তারা আরব আমিরাতে চলে যায়। আজকাল অবশ্য যাওয়ার একটা নতুন জায়গা হয়েছে, আমেরিকায় চলে যায় উন্মুক চাঁদের পথ ধরে। তো যাই হোক, আরব আমিরাতে যাওয়ার পরপরই যেহেতু প্রতিভা আছে, এখন পাকিস্তান দলে খেলতেছে, বুঝতেই পারতেছেন যে ও যখন আরব আমিরাতের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলো এবং ওই সময় একটা ইন্টারভিউতে বলছিল ওর পাকিস্তানের হয়ে খেলার বিন্দুমাত্র আগ্রহ নেই, ও আরব আমিরাতের হয়ে খেলতে চায়। এবং বোঝা যায় যে বেশ মত বদলাইতে দ্রুত দ্রুত মত বদলাইতে পছন্দ করে। কারণ ২০২০ সালের শুরুর দিকে একটা ইন্টারভিউ দিয়েছে সে ক্রিকইনফোরে। সেই সময় সে বলতেছে মাথায় তার পাকিস্তান ছাড়া কিছু কাজ করে না, সে পাকিস্তান ন্যাশনাল টিমে খেলার জন্য শিয়ালকোট থেকে করাচিতে আসছে। আবার ১ বছর পরে সে একটা ইন্টারভিউতে বলতেছে তার মাথায় আরব আমিরাত ছাড়া কিছু কাজ করে না, সে আরব আমিরাতের হয়ে খেলতে চায়। ফলে এমিরেটস যেটা করলো, ওকে দ্রুত সিটিজেনশিপ দিয়ে দিল। ও ওই বছরই সে পল্টি নিয়ে নিল। ওই বছরই তাকে পাকিস্তানের ক্যাম্পে ডাকা হলো প্রথমবারের মতো। ও তো তখন ডুয়াল সিটিজেনশিপ। এমিরেটসের সিটিজেনশিপও আছে, পাকিস্তানের সিটিজেনশিপও আছে। পাকিস্তানি কর্তৃপক্ষ তার এত সব বিবেচনায় নেয় নাই। নির্বাচকরা ডেকে দিছে। কারণ ও তখন ওইটা পরে বলতেছে ও পিএসএল এ কিভাবে ফাটাচ্ছে। ও খুব ভালো ফর্মে আছে, ওরা ডাকে দিছে। ডাকে দিলে ওকে করছে, ও সোজাসুজি ক্যাম্পে চলে গেছে। ও এমিরেটস কর্তৃপক্ষের কোনো কিছু জানানোরও দরকার মনে করে নাই। এমিরেটসে আর খেলারও আগ্রহ তৈরি হয়ে যায়, ও সোজা পাকিস্তানে চলে আসছে। সঙ্গে সঙ্গে এমিরেটস কর্তৃপক্ষ ওর অনির্দিষ্টকালের জন্য আরব আমিরাতের নাগরিকত্ব এবং বসবাস নিষিদ্ধ করে দিয়েছে। এখনও কিন্তু ইউইতে অবৈধ। ও শুধু পাকিস্তানের হয়ে খেলতে যেতে পারে ওখানে, কিন্তু ওখানে আর বসবাস করতে পারবে না, রেসিডেন্সিয়াল হিসেবে বসবাস করতে পারবে না। কারণ তারা মনে করছে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। যাই হোক, এসব নিয়ে তর্ক বিতর্ক করা যাবে। একটা ক্রিকেটারের লাইফে অনেক কিছু থাকে যেগুলো নিয়ে আপনি তর্ক করতে পারেন। কিন্তু ও আসলে কেমন ক্রিকেটার সেটা বুঝতে আপনি বিপিএল এর ওই যে প্রথম সিজন যখন খেলতে আসলো সেই সিজনটার দিকে তাকাইতে পারেন। সবচেয়ে বড় কথা পিএসএল এর দিকে ফিরে তাকাইতে পারেন। ওর টি-20 অভিষেক হলো হচ্ছে ২০২১ সালে। টি-20 মানে এই ফ্র্যাঞ্চাইজি টি-20। সে বছরও কোয়েটার হয়ে খেলছিল, প্রথম ম্যাচেই মানে একেবারে অভিষেকেই ৮১ রানের একটা ইনিংস খেলছিল। খুব ঝলমলে ইনিংস ছিল। পরের বছর যেটা হলো, তখন আপনি টাইম হিসাব করে দেখবেন ওই সময়টা ও হচ্ছে আরব আমিরাতে সেটেলড হওয়ার চেষ্টা করতেছে। পরের বছরটা ও আর পিএসএল খেলে নাই। ও অলমোস্ট ২ বছর ক্রিকেট থেকে দূরে ছিল। মানে পিএসএল থেকে বা এই জোনের আমাদের সাবকন্টিনেন্ট জোনের ক্রিকেট থেকে দূরে ছিল। ওই সময় শুধু আরব আমিরাতের ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল। পরে ২০২৩ সালেও আবার কামব্যাক করে পিএসএল এবং ওই বছরই প্রথম খেলে হচ্ছে আমাদের চিটাগাংয়ের হয়ে। চিটাগাংয়ের হয়ে খেলতে গিয়ে ৫৮ বলে একটা সেঞ্চুরি করছিল। সেটা ছিল ওর প্রথম সেঞ্চুরি, যেটা আগেই বলছি। ওই বছরই সে আবার পিএসএল এ গিয়ে মুলতানের হয়ে খেলতে নামে। মুলতানের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ বলে একটা সেঞ্চুরি করছিল এবং ওটা এখনো পর্যন্ত সম্ভবত পিএসএল এর সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। পরের বছর মানে ২০২৪ সালে এবছরের শুরুর দিকে যে পিএসএলটা হলো, এই পিএসএল এ সে আরো ২টা সেঞ্চুরি মারছে। আর গতকালকে তো একটা বিপিএল এ মারলো। সব মিলে মাত্র এই কয় বছরে মানে ২০২১ থেকে ২০২৪ এই সময়ের মধ্যে সে ৫টা টি-20 সেঞ্চুরি মারছে। তার মধ্যে ১.৫ বছর সে ফ্র্যাঞ্চাইজি টি-20 খেলে নাই। বুঝতে পারতেছেন যে ঘরোয়া ক্রিকেটে তার মারাত্মক একটা প্রতাপ আছে, ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তত। মানে আপনি তো ওর পিএসএল এর স্ট্রাইক রেটটা যদি দেখেন, ওর পিএসএল এর স্ট্রাইক রেট 160 প্লাস। মানে পিএসএল এর স্ট্যান্ডার্ড নিয়ে তো আমাদের সন্দেহ নাই। ফলে পিএসএল এ 160 প্লাস স্ট্রাইক রেটে ৩ সিজন ধরে ব্যাট করা এটা যথেষ্ট কঠিন ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে উসমানের এই দুর্দান্ত ফর্ম দেখে ওরে টি-20 দলে ডাকছে পাকিস্তান। এই এবছরই ডাকছে। এবছর পাকিস্তানের হয়ে টি-20 অভিষেক হয়েছে, পরে টি-20 ওয়ার্ল্ড কাপ দলে ছিল, সেখানেও ম্যাচ খেলছে। লাস্ট যে কয়টা ট্যুর করছে পাকিস্তান, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় সব জায়গায় খেলছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ও এই যে ফর্ম,
ওর যে খুনে ব্যাটিং, যেটা আপনারা গতকালকে দেখছেন, এইটা ছিটে ফোঁটাও করতে পারে না। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে 18টা ম্যাচ খেলছে, অ্যাভারেজ মাত্র 15-র কাছাকাছি। এখন আপনি বলতে পারেন টি-20 ব্যাটসম্যানের অ্যাভারেজ আমি গোনায় ধরি না। আসলেও ধরার কোনো কথা নেই, কিন্তু একটা যখন টপ অর্ডার ব্যাটসম্যান হয় তখন তার অ্যাভারেজটার একটু গুরুত্ব দিতে হয়। আচ্ছা, গুরুত্ব দিলাম না, কিন্তু এখানে স্ট্রাইক রেটও 120-এর কাছাকাছি। মানে একদমই সে যেরকম ব্যাটিং করে অভ্যস্ত। এবার বিপিএলে এখন পর্যন্ত ওর স্ট্রাইক রেট 180-র উপরে। মানে ও কোথাও 150-এর নিচে ব্যাটিং করে না। সেই ছেলে পাকিস্তানের হয়ে যে 18টা ম্যাচ খেলে ফেললো এখনো পর্যন্ত, একটা 50 আছে, সেইটাও স্ট্রাইক রেট 140। মানে কোনোভাবেই সে নিজের স্ট্যান্ডার্ডে ব্যাটিং করতে পারতেছে না। এখন যদি না পারে তাহলে অনতিবিলম্বে, যেহেতু 18 ম্যাচ হয়ে গেছে, আমার ধারণা অনতিবিলম্বে সে পাকিস্তান দল থেকে বাদ পড়বে এবং বাদ পড়ার পরে তাকে আবার নিজেকে চীনায় আসতে হবে। সেই পথে এবারে বিপিএল একটা বড় রোল প্লে করতে পারে। যেহেতু এবারের বিপিএলে অলরেডি সে খুব ভালো স্টার্ট করছে, ফলে হয় সে এখনই বাদ পড়বে না, নতুবা যদি নেক্সট পাকিস্তানের অ্যাসাইনমেন্টে সে বাদও পড়ে, তাহলে সে ঘরোয়া ক্রিকেটে এই ফর্মটা ধরে রাখতে পারলে আবার রিকল হবে। তখন যেটা হবে, তখন ওর ব্যাটিং এর মধ্যে কিছু কাজ করবে এবং আমি ওর ব্যাটিং যেটুকু দেখলাম তাতে মনে হলো কাজ করার যথেষ্ট সুযোগ আছে। সে ভালো শট করে, এমন না যে ওই যে সেই শহীদ আফ্রিদিকে নিয়ে যে অভিযোগ শুধু আড়াআড়ি ব্যাটে কতগুলো শট করে তা না, তার হাতে অনেক ক্রিকেটিং শট আছে। স্টিল দেয়ার আর সাম লিমিটেশনস যে ওর টেকনিক্যালি সম্ভবত আরও ইমপ্রুভ করতে হবে, নতুবা হ্যান্ড আই কম্বিনেশনটা আরও ভালো করতে হবে। যদিও গতকালকে সে ভালো একটা ইনিংস খেলছে, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিপক্ষ যে মানের বোলিং করছে, মানে রাজশাহীর বোলাররা যে মানের বোলিং করছেন, এবং বিশেষ করে এনামুল হক বিজয়, তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার যথেষ্ট অভিযোগ আছে। যেভাবে মানে উনি বোলিং চেঞ্জ করছেন, মানে পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় নাই। মানে মোহর মোহর হচ্ছে এসে 120 কিলোমিটারে বারবার শর্ট বল করতেছে এবং ওই ছেলেটারই তো উসমান কালকে যে ব্যাটিংটা করছে, এটা আমি অনেকটাই বলবো রাজশাহীর গিফট। ফলে তাকে সে যদি তার ব্যাটিংটা, মানে এটা বলতেছি কেন, যে যে দু একটা ভালো ডেলিভারি সে ফেস করছে সেগুলোতে সে কিন্তু স্ট্রাগলও করছে, এর ভিতরে লাইফও পাইছে। সব মিলে আমার মনে হয় না যে শুধু এই ব্যাটিং দিয়ে সে ইন্টারন্যাশনালে খুব সফল হবে। যাই হোক, তার জন্য শুভকামনা থাকলো। এরকম যাযাবর প্রকৃতির ক্রিকেটাররা সফল হলে সেটা দেখতে ভালো লাগে, যে বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এবং লাইফে নানা রকম স্ট্রাগল করছে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আজকে জাতীয় দলে নানা রকম জীবনের রূপ দেখছে। এর মধ্যে আমাদের দেশি জনকয়েক খেলোয়াড়দের নিয়ে বলা যেত যারা গতকালকে ভালো করছেন। তার ভিতরে শুধু রনির কথা বলি, রনি কিন্তু তার প্রথম ম্যাচে, এটা তার দ্বিতীয় ম্যাচ ছিল, রনি যেমন কালকে 3টা ছক্কা মেরে প্রুভ করছে, 8 বলে বোধহয় 21 করছে। 3টা ছক্কা মেরে প্রুভ করছে যে সে যে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে তার যে উন্নতিটা হয়েছে, যেটা আমরা এনসিএল টি-20 পরে বলতেছিলাম, সেটা আসলেই হয়েছে। মানে একেবারে ফ্লুক না তার এনসিএল টি-20 ব্যাটিংটা, এবং সেটা নিয়ে কাজ করতেছে। কিন্তু একই সঙ্গে সে প্রথম ম্যাচে 4টা উইকেট পাইছে, ফলে আপনার স্ট্যাটিস্টিক্স দেখে মনে হতে পারে যে ঠিক আছে, রনি ব্যাটে বলে 2 জায়গায় ভালো করতেছে, কিন্তু তার বোলিংটা আসলে অনেক ভালো করতে হবে। 4 উইকেট পাওয়ার ম্যাচটা 4টা উইকেট পাইছে ঠিক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক বোলিং না, মানে যেইটা দিয়ে সে ন্যাশনাল টিমে নিজের জায়গা ক্লেম করতে পারে। এটা হয়তো বিপিএল এ রেগুলার দল পাওয়ার ক্ষেত্রে ভালো হইতে পারে, যে লেট অর্ডারে এসে একটা ঝোড়ো ব্যাটিং করবে, কয়েকটা উইকেট পাবে, ঠিক আছে। কিন্তু আমরা যে জায়গা থেকে দেখতে চাই ব্যাপারটা, যে জাতীয় দলের একজন পেস বোলিং অলরাউন্ডার, সেই জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু তার বোলিংয়ে অনেক ডেভেলপমেন্ট করতে হবে। তার ব্যাটিংটা এখনও একটা জিনিস মাথায় রাখবেন, যে আবু হায়দার রনি ব্যাটসম্যান হিসাবে গ্যারান্টেড না। যে ব্যাটিংটা সে করতেছে, এই ব্যাটিংটা নিশ্চিত কিনা এটা বুঝতে বেশ সময় লাগবে। এখন সেই বেশ সময় লাগার আগে তাকে তো আসলে আগে তার মূল ডিউটিটা, মানে বোলিং, ওইটাতে বেস্ট দিতে হবে। কারণ যেসব বোলাররা এখন জাতীয় দলে বল করতেছে, তাদের লেভেল অন্য লেভেলে চলে গেছে। ফলে আমি আশা করব যে রনি তার বোলিংটা আরেকটু মনোযোগ দেবেন। আর অঙ্কনে নিয়ে আজকে না বলে, অঙ্কনের 2টো ইনিংসই দেখলাম, অঙ্কনের 2টো ইনিংস অসাধারণ। তার ফিজিক্যাল সীমাবদ্ধতা থাকার পরেও, মানে আমি করে ছোট করতেছি না, কিন্তু ও তো ওই রকম যে ইয়াসির বা জিয়ার মতো বিশাল দেহি কেউ না, কিন্তু ও যে সুন্দর সুন্দর ছক্কা মারে, এটা দেখা আসলেই ইন্টারেস্টিং ব্যাপার। মানে ওই শরীরে এত পাওয়ার তো জেনারেট করার কথা না, কিন্তু এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার সুইট টাইমিং হবে এবং যখন আপনার হ্যান্ড আই কম্বিনেশনটা অসাধারণ কাজ করবে। সেই জিনিসটা এই ছেলেটার মধ্যে আছে। আমি স্টিল বিশ্বাস করি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, মানে টেস্ট ক্রিকেটে অঙ্কনের এখনই খুব বেশি কিছু অফার করার নাই। কিন্তু সে যেভাবে ব্যাটিং করলো 2টা ইনিংসে,
তাতে হয়তো তার শর্টার ফরম্যাট ক্রিকেটে বেশ কিছু অফার করার আছে। যাই হোক সবার জন্য প্রার্থনা থাকলো আমাদের খেলোয়াড়রা, আমাদের দেশের খেলোয়াড়রা আরো বেশি, বেশি ভালো করুক। গতকালকে আসলে আমাদের ঢাকা পর্বটা শেষ হয়ে গেল। এখন সিলেট পর্বের আশা। সিলেট পর্বে একটা দুশ্চিন্তা থাকবে। সিলেটে কিন্তু কুয়াশা বেশি ঢাকার চেয়ে। ফলে সিলেটে অলরেডি দেখলাম রকিবুল ভাই লাইভে বলতেছেন যে সিলেটে হয়তো ম্যাচের টাইমিং চেঞ্জ হবে। কারণ সিলেটে সন্ধ্যার পরে খুব বেশি খেলায় এফোর্ট করা যাবে কিনা বা ব্যাটসম্যানরা আদৌ স্বস্তি বোধ করবেন কিনা, মানে ফেয়ার গেম হবে কিনা এগুলো নিয়ে অনেক দুশ্চিন্তা আছে। যাই হোক এগুলো দুশ্চিন্তা কাটায় উঠে ভালো ব্যাট বলের লড়াই দেখব বলে আশা করি। সবার জন্য শুভকামনা থাকলো।